হ্যালো ফ্রেন্ডস, বাণী নির্মলে প্রত্যেককে অভিনন্দন জানাই এবং আজকের ভিডিওতে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো করোনা ভাইরাস ইনফেকশনের ফলে কেন আমাদের শ্বাসকষ্ট হয় এবং তার সঙ্গে সঙ্গে কেন আমাদের জ্বর হয়। সুতরাং শ্বাসকষ্ট এবং জ্বর এই দুটোর পিছনে অ্যাকচুয়াল কারণ কি, ফিজিওলজিক্যাল মেকানিজম কি, প্রধানত এই বিষয় নিয়ে আলোচনা করব। এবং আমরা প্রত্যেকেই সেকেন্ড ওয়েভ সম্পর্কে আমরা ভয় পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমরা জানি যে করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে। সুতরাং এই রকম কন্ডিশনে আমাদের প্রত্যেকেরই এটা জানা দরকার যে কেন আমাদের শ্বাসকষ্ট হয় এবং তার সঙ্গে সঙ্গে কেন আমাদের জ্বর আসে। সুতরাং এই প্রশ্ন কিন্তু আমাদের অনেকের মনেই ঘোরাফেরা করে। তাহলে এই কারণের জন্যই আজকে আমার এই ভিডিও। ওকে, এই প্রসঙ্গে বলে রাখি যে করোনা ভাইরাস কিন্তু প্রথম থেকেই আছে এবং 2003 সালে প্রথম করোনা ভাইরাসের আক্রমণ প্রথম দেখা গিয়েছিল দুটি রোগে। একটি হলো সার্স বা সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম এবং আরো একটা যে রোগ ছিল সেটা হলো মার্স বা মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম। তাহলে 2003 সালে করোনা ভাইরাস কিন্তু মানুষকে আক্রমণ করেছিল এবং তারপরে 2019 সালে ডিসেম্বর মাসে করোনা ভাইরাসের যে আক্রমণ, যেটা এখনো পর্যন্ত চলছে, তো সেই করোনা ভাইরাসকে বলা হলো নোভেল করোনা ভাইরাস বা SARS-CoV-2 অর্থাৎ সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস 2। এবং যে রোগটা যেটা ঘটাচ্ছে সেটা হলো কোভিড-19। তাহলে বর্তমানে করোনা ভাইরাস বা SARS-CoV-2 যে রোগ ঘটাচ্ছে সেটা হলো কোভিড-19। এবং এই প্রসঙ্গে আরেকটা বিষয় বলে রাখি যে করোনা ভাইরাস যে কেবলমাত্র মানুষকে আক্রমণ করে তাই নয়, অ্যাকচুয়ালি মানুষ সহ বিভিন্ন রকম অ্যানিমেলসকে করোনা ভাইরাস আক্রমণ করতে পারে। তাহলে 2003 সালেও কিন্তু করোনা ভাইরাস আক্রমণ করেছিল মানুষকে, সেটি হলো সার্স এবং মার্স রোগ সেটা ঘটিয়েছিল। এবং বর্তমানে যে রোগটা ঘটাচ্ছে সেটা হলো কোভিড-19 এবং এখনো পর্যন্ত করোনা ভাইরাস তার ভয়ঙ্কর রূপ কিন্তু দেখিয়ে যাচ্ছে। ওকে, সুতরাং এই রকম কন্ডিশনে যে বিষয়টা হচ্ছে সেটা হলো কি, যে অক্সিজেন, অ্যাকচুয়ালি শ্বাসকষ্ট হচ্ছে, প্রবল শ্বাসকষ্ট এবং তার সঙ্গে সঙ্গে জ্বর। এই করোনা ভাইরাস অর্থাৎ SARS-CoV-2 মানুষকে আক্রমণ করার ফলে যে বিষয়টা অত্যন্ত ভয়ঙ্কর হয়ে যাচ্ছে সেটি হলো শ্বাসকষ্ট। তো এক্ষেত্রে আমি বলবো যে কিভাবে আমাদের শ্বাসকষ্ট হচ্ছে। ওকে, তাহলে শ্বাসকষ্ট কিভাবে হয় এবং জ্বর কিভাবে হয় সেটা বুঝতে গেলে আমাদের প্রথমেই করোনা ভাইরাসের গঠন সম্পর্কে একটু ধারণা নিয়ে নিতে হবে। অ্যাকচুয়ালি করোনা ভাইরাস হলো একটি আরএনএ যুক্ত ভাইরাস এবং করোনা ভাইরাসে যে আরএনএ থাকে সেটি হলো সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ, অর্থাৎ এক্ষেত্রে স্ট্র্যান্ড মানে কি, সাধারণত ডিএনএ তে দুটো দড়ি থাকে। ওকে, এবং বেশিরভাগ জীবের ক্ষেত্রে যে জেনেটিক মেটেরিয়াল অর্থাৎ বংশ পরম্পরায় যেটা সঞ্চারিত হয় তাকে আমরা বলবো জেনেটিক মেটেরিয়াল, এবং বেশিরভাগ জীবের ক্ষেত্রে জেনেটিক মেটেরিয়াল হলো ডিএনএ। কিন্তু কিছু ভাইরাস, যেমন এক্ষেত্রে এইচআইভি ভাইরাস বলতে পারি, করোনা ভাইরাস আমাদের যেটা আলোচনার বিষয় করোনা ভাইরাস, তো এদের ক্ষেত্রে যে জেনেটিক মেটেরিয়াল অর্থাৎ বংশ পরম্পরা যেটা সঞ্চারিত হয়, অর্থাৎ ভাইরাসের যদি আমরা পেরেন্টস আমরা যদি ধরি, সত্য সেই পেরেন্টস থেকে প্রজেনি বা সন্তানের মধ্যে অ্যাকচুয়ালি আরএনএ ট্রান্সমিটেড হয়। তাহলে করোনা ভাইরাসের যে জেনেটিক মেটেরিয়াল সেটি হলো আরএনএ এবং সেটি হলো সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ। এবং করোনা ভাইরাসের স্ট্রাকচারে আমরা কিছু প্রোটিন আমরা দেখবো এবং মেইনলি এই প্রোটিনগুলো হলো গ্লাইকোপ্রোটিন। সুতরাং এই প্রোটিনগুলোর কি কাজ সেটা আমরা দেখবো এবং তার সঙ্গে সঙ্গে আমি এটাও বলবো যে সাবান দিয়ে বারবার কেন হাত ধুতে বলা হচ্ছে এবং স্যানিটাইজ করলে বা স্যানিটাইজার আমরা ইউজ আমরা কেন করব, অ্যাকচুয়ালি করোনা ভাইরাস এর ফলে কিভাবে আমরা প্রতিরোধ করব, এই বিষয়টাও যদি আমরা স্ট্রাকচার দেখি তাহলে আমরা বুঝতে পারবো। ওকে, তাহলে সিঙ্গেল স্ট্র্যান্ডেড এই যে আরএনএ একটি প্রোটিনের আবরণে আবৃত থাকে, তো সেই প্রোটিনের আবরণকে আমরা বলবো নিউক্লিয় ক্যাপসিড। তাহলে এটি হলো একটি গ্লাইকোপ্রোটিন, রাইট? মোট এরকম 4টি গ্লাইকোপ্রোটিন থাকবে বা করোনা ভাইরাসের গঠনে মোট আমরা 4টি প্রোটিন দেখতে পাবো। তাহলে নিউক্লিয় ক্যাপসিড অ্যাকচুয়ালি এই সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ কে কভার করে রাখে এবং এই সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ ইজ এ হিউজ, ইজ এ লং আরএনএ এবং সেই জন্য তার ফ্লেক্সিবিলিটিও কিন্তু এই নিউক্লিয় ক্যাপসিড করোনা ভাইরাসে মেইনটেইন করে। এরপরে যেটা থাকবে সেটা হলো স্পাইক প্রোটিন। তো এরপরে বাকি প্রোটিনগুলো বুঝতে গেলে আমাদের অ্যাকচুয়ালি করোনা ভাইরাসের মেমব্রেন সম্বন্ধে জানতে হবে। সুতরাং এই যে আরএনএটা যে আবরণে আবৃত থাকে সেই আবরণকে আমরা বলবো ক্যাপসিড আবরণ। তাহলে যে কোনো ভাইরাসে অ্যাকচুয়ালি ভাইরাসে একটি সিম্পল গঠন, সুতরাং ভাইরাসের জেনেটিক মেটেরিয়াল থাকে এবং তার বাইরের দিকে যে প্রোটিনের যে আবরণ থাকে তাকে আমরা বলবো ক্যাপসিড। তাহলে এক্ষেত্রে করোনা ভাইরাসের ক্ষেত্রে আরএনএ আছে এবং আরএনএ এর বাইরে যে প্রোটিনের যে আবরণ আছে তাকে আমরা বলবো ক্যাপসিড আবরণ। ওকে, এবং করোনা ভাইরাস হলো এনভেলপড ভাইরাস। যে সমস্ত ভাইরাস এই ক্যাপসিড আবরণের বাইরে এনভেলপ থাকে তাদেরকে বলা হয় এনভেলপড ভাইরাস, এবং যে সমস্ত ভাইরাসে ক্যাপসিড আবরণের বাইরে কোনো এনভেলপ থাকে না তাদেরকে বলা হয় নেকেড ভাইরাস। দেন করোনা ভাইরাস ইজ এ এনভেলপড ভাইরাস বিকজ দেয়ার আর প্রেজেন্স এনভেলপ জাস্ট আউটসাইড অফ দিস ক্যাপসিড। ওকে, তাহলে ক্যাপসিডের বাইরের দিকে কি থাকবে, এনভেলপ থাকবে।
তো এই এনভেলপ অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি যে এই এনভেলপের দুটো লেয়ার, সুতরাং এনভেলপের কটা লেয়ার আছে? দুটো লেয়ার, সুতরাং এটি হলো ফসফোলিপিড বাইলেয়ার। সুতরাং এটা অ্যাকচুয়ালি যেটা দিয়ে তৈরি সেটা হচ্ছে লিপিড বা ফ্যাট জাতীয় পদার্থ দিয়ে তৈরি। এবং আমরা যখন সাবান আমরা যদি ব্যবহার করি অথবা স্যানিটাইজার আমরা যদি ব্যবহার করি, তাহলে সাবান এবং স্যানিটাইজার কি করে? সাবান এবং স্যানিটাইজার এই ফসফোলিপিড বাইলেয়ারকে ভেঙে দেয়। ওকে, এবং সেই কারণের জন্য কি হয়, মানে ডাক্তাররা সেই কারণের জন্যই বলছেন যে বারবার সাবান দিয়ে হাত ধুতে অথবা স্যানিটাইজার দিয়ে বারবার আমাদের হাত পরিষ্কার করতে। এর কারণটাই হচ্ছে এটা, সেটা করোনা ভাইরাসের এই এনভেলপ বা ফসফোলিপিড বাইলেয়ারকে ভেঙে দেয়। সুতরাং এই যে সাবান এবং স্যানিটাইজার ফসফোলিপিড বাইলেয়ারকে ভেঙে দিচ্ছে, তো এই ঘটনাকে বলা হয় স্যাপনিফিকেশন। ওকে, তাহলে করোনা ভাইরাস এনভেলপড ভাইরাস, তো করোনা ভাইরাসের এনভেলপকে আমরা ব্রেক করে দিতে পারি কিসের সাহায্যে? সাবান এবং স্যানিটাইজার ইউজ করে। সেই জন্য আমাদের বারবার সাবান এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে। তাহলে আমাদের হাতেও যদি করোনা ভাইরাস লেগে থাকে, তাহলে কিন্তু এগুলো ব্যবহার করলে কি হবে? এগুলো ব্যবহার করলে এই এনভেলপ ভেঙে যাবে, অর্থাৎ ভাইরাস পার্টিকেল এক্ষেত্রে বিনষ্ট হয়ে যাবে, রাইট? এবং এই এনভেলপের সঙ্গে কিছু ইম্পর্টেন্ট প্রোটিন লেগে থাকে। তো প্রথম যে প্রোটিনটার কথা বলবো, এর আগে একটা প্রোটিনের কথা বলেছি যেটা নিউক্লিক অ্যাসিড। তো সেকেন্ড যে প্রোটিন, অর্থাৎ এনভেলপের সঙ্গে লেগে থাকা প্রথম প্রোটিন, সেটি হলো স্পাইক প্রোটিন। অ্যাকচুয়ালি স্পাইক প্রোটিন আমরা দেখতে পাচ্ছি যে এরকম টাইপের গঠন। তো এই যে গঠনটা, এটাকে বলে S1 রিজিয়ন, আর পিছন দিকে যে গঠনটা আছে সেটা হলো S2। সুতরাং স্পাইক প্রোটিনের যে S1 পোরশন, এই S1 পোরশন অ্যাকচুয়ালি মানুষকে যখন আক্রমণ করে, করোনা ভাইরাস যখন মানুষকে আক্রমণ করে, তখন মানুষের কোষের রিসেপ্টর বা গ্রাহকের সঙ্গে এই S1 প্রোটিন যুক্ত হয়ে যায়। ওকে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরা যাক এক্ষেত্রে করোনা ভাইরাস, তো করোনা ভাইরাসের কি আছে? এগুলো স্পাইক প্রোটিন আছে। তাহলে স্পাইক প্রোটিন যখন মানুষের কোনো কোষকে যখন আক্রমণ করবে, তাহলে এটি হলো হোস্ট সেল। সুতরাং এই হোস্ট সেলের বাইরে কি থাকবে? রিসেপ্টর বা গ্রাহক, অর্থাৎ ওই স্পাইক প্রোটিন এই জায়গাটায় চলে আসবে। সো দিস ইজ কল্ড ল্যান্ডিং অফ ভাইরাস। তাহলে ভাইরাস যখন এই স্পাইক প্রোটিনের সাহায্যে এই রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয়, তখনই তাকে আমরা বলবো ল্যান্ডিং অফ ভাইরাস। এবং এক্ষেত্রে যে রিসেপ্টরটা থাকে, সেই রিসেপ্টর হলো অ্যানজিওটেনসিন। এক্ষেত্রে যে রিসেপ্টর, অর্থাৎ মানুষের কোষে যে রিসেপ্টর থাকবে যার সঙ্গে করোনা ভাইরাসের স্পাইক প্রোটিন যুক্ত হবে, সেই রিসেপ্টরকে আমরা বলবো অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম রিসেপ্টর 2। ওকে, সুতরাং এই অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম রিসেপ্টর 2 মানুষের দেহের যে সমস্ত অর্গানে আছে, সেই সমস্ত অর্গানে কিন্তু করোনা ভাইরাস যুক্ত হয়, বা সেই সমস্ত অর্গানকে কিন্তু করোনা ভাইরাস ড্যামেজ করবে। ওকে, সুতরাং এই অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম রিসেপ্টর 2 প্রধানত যে জায়গায় থাকে সেটি হলো প্রথমে লাংস বা আমাদের ফুসফুস। ওকে, এরপরে যেখানে থাকবে সেটা হচ্ছে হার্ট, মানে হৃৎপিণ্ডে। সুতরাং করোনা ভাইরাস হৃৎপিণ্ডেতেও ল্যান্ড করতে পারে, অথবা স্মল এবং লার্জ ইন্টেস্টাইনেও এরা কিন্তু ল্যান্ড করতে পারে। এবং সেই জন্য বলা হচ্ছে যে নতুন স্ট্রেন যেটা ডায়রিয়া ঘটাচ্ছে, কারণ কি? কারণটাই হচ্ছে এটা যে এই ACER2 অর্থাৎ অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম রিসেপ্টর R2 কিন্তু আমাদের ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্র বা আমাদের পৌষ্টিকতন্ত্রতেও কিন্তু এরা ল্যান্ডেড হয়ে যাচ্ছে, ভাইরাস ল্যান্ডেড হয়ে যাচ্ছে। অর্থাৎ এই রিসেপ্টর থাকার জন্য করোনা ভাইরাসের স্পাইক প্রোটিন এখানে যুক্ত হয়ে যাচ্ছে, এবং তার ফলে কি হয়? আমাদের ডাইজেস্টিভ সিস্টেম এফেক্টেড হচ্ছে, এবং সেই কারণের জন্য অনেক সময় ডায়রিয়া হচ্ছে। তাহলে স্পাইক প্রোটিনের দুটি অংশ, একটা S1, তাহলে S1 এর সাহায্যে মানুষের কোষের রিসেপ্টর বা গ্রাহক, যাকে আমরা বলবো ACER2, তার সঙ্গে যুক্ত হয়। ওকে, এবং S2 যেটা থাকে সেটা হলো ভাইরাস এনভেলপের সঙ্গে লেগে থাকে। এরপরে যে প্রোটিনটা বা যে গ্লাইকোপ্রোটিনটা, সেটি হলো এনভেলপ প্রোটিন। সুতরাং এনভেলপ প্রোটিন প্রধানত ভাইরাসের লাইফ সাইকেলে সাহায্য করে। অর্থাৎ ভাইরাস যখন পোষক কোষ বা হোস্ট কোষের মধ্যে ঢুকে যায় বা মানুষের দেহের কোষের মধ্যে ঢুকে যায়, সুতরাং সেই কোষের মধ্যে যখন রেপ্লিকেশন পদ্ধতিতে বংশবিস্তার করে, সেই বংশবিস্তারের বিভিন্ন স্টেপস আছে। তো সেই স্টেপস গুলিতে সাহায্য করে, যেমন অ্যাসেম্বলি, অর্থাৎ ভাইরাস পার্টিকেল গুলোকে এক জায়গায় নিয়ে আসা। একটি ভাইরাস তৈরি করতে গেলে এই যে ডিফারেন্ট টাইপের যে গঠন, সেই গঠনগুলোকে প্রথমে একত্রিত হতে হবে। সো দিস ইজ কল্ড অ্যাসেম্বলি। বার্ডিং মানে কি? কোষ থেকে বেরিয়ে আসা। সুতরাং এই বিষয়গুলো করতে সাহায্য করে এনভেলপ প্রোটিন। ওকে, এবং আরো একটা প্রোটিন গ্লাইকোপ্রোটিন যেটা, সেটা হলো মেমব্রেন প্রোটিন। মেমব্রেন প্রোটিন প্রধানত কি করে? ডিফাইন দ্য শেপ অফ ভাইরাল এনভেলপ। সুতরাং ভাইরাস এনভেলপের শেপকে বা আকৃতিকে এরা ঠিক রাখে। এবং করোনা ভাইরাসকে দেখতে অনেকটা মুকুটের মতো দেখতে লাগে। তো করোনা কথার মানে হলো ক্রাউন, এবং সেই কারণের জন্যই এটাকে বলা হচ্ছে করোনা ভাইরাস। ওকে,
তাহলে আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি করোনা ভাইরাসের মধ্যে যে জেনেটিক মেটেরিয়াল সেটা হলো সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ, এবং এই জেনেটিক মেটেরিয়াল যে প্রোটিন দ্বারা আবৃত থাকে তাকে আমরা বলবো নিউক্লিয় ক্যাপসিড, এবং নিউক্লিয় ক্যাপসিডের বাইরে কি থাকবে? ক্যাপসিড। সমস্ত ভাইরাসে ক্যাপসিড থাকে, এবং তার বাইরে যেটা থাকবে সেটা হলো এনভেলপ। যে সমস্ত ভাইরাসে এনভেলপ থাকে তারা এনভেলপ ভাইরাস, যাদের ক্ষেত্রে এনভেলপ থাকে না তারা হলো নেকেড ভাইরাস। সুতরাং এই এনভেলপকে আমরা সাবান অথবা স্যানিটাইজার দিয়ে আমরা এটাকে বিনষ্ট করতে পারি। ওকে, সো দিস প্রসিডিউর ইজ নোন অ্যাজ হ্যাপনিফিকেশন। এছাড়া এই এনভেলপের সঙ্গে কিছু প্রোটিন লেগে থাকে, যেমন মেমব্রেন প্রোটিন যেটা এনভেলপের গঠনকে ঠিক রাখে, তারপরে এনভেলপ প্রোটিন যেটা করোনা ভাইরাসের জীবনচক্র বা লাইফ সাইকেলে সাহায্য করে, এবং স্পাইক প্রোটিন হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং স্পাইক প্রোটিন অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম রিসেপ্টর 2 যেটা আমাদের হার্টে থাকে, কিডনিতে থাকে, লাংসে থাকে এবং স্মল এবং লার্জ ইন্টেস্টাইনে থাকে, সেই সমস্ত অর্গানের কোষের রিসেপ্টরের সঙ্গে এরা যুক্ত হয় এবং এই সমস্ত অর্গানের কোষগুলোকে ধ্বংস করে দেয়। ওকে, সুতরাং করোনা ভাইরাস প্রধানত স্পাইক প্রোটিনের সাহায্যেই মানুষের দেহতে আশ্রয় নেয়। ওকে, সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য বেসিক স্ট্রাকচার অফ করোনা ভাইরাস। এবারে আমরা যেটাতে চলে যাব সেটা হলো প্যাথোফিজিওলজি, অর্থাৎ করোনা ভাইরাস কিভাবে আমাদের দেহতে হাইপোক্সেমিয়া ঘটাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কিভাবে আমাদের শরীরে জ্বর হচ্ছে, এই বিষয়টা এবার আমরা আলোচনা করব। এবং করোনা ভাইরাস প্রিভেনশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো আমাদেরকে সবসময় মাস্ক ব্যবহার করতে হবে। এর কারণটা কি? ধরা যাক কোনো মানুষ করোনাতে এফেক্টেড, সুতরাং সেই মানুষ যখন হাঁচি অথবা কাশি, সে যখন হাঁচবে অথবা কাশবে তখন কি হয়, তার ড্রপলেটস গুলো অর্থাৎ নাক থেকে নির্গত যে ড্রপলেটস, সেই ড্রপলেটস গুলো কি হয়, বাতাসে ছড়িয়ে পড়ে। এবং করোনা ভাইরাস প্রধানত বাতাসে মোটামুটি ভাবে 3 ঘন্টা থাকতে পারে। এখনো যে এক্সপেরিমেন্টে যেটা বলা হচ্ছে যে 3 ঘন্টা পর্যন্ত করোনা ভাইরাস বাতাসে ঘোরাফেরা করে, এবং এর মধ্যে যদি কোনো মানুষের দেহের মধ্যে যদি ঢুকে যায় করোনা ভাইরাস তাহলে কি হবে, অর্থাৎ আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, সুতরাং এর মধ্য দিয়ে সে কি হবে, করোনা ভাইরাস আমাদের শরীরে ঢুকে যাবে এবং লাংসে বা ফুসফুসে গিয়ে প্রথমেই আশ্রয় নেবে। ওকে, এবং সেই কারণের জন্য আমাদেরকে সবসময় মাস্ক ব্যবহার করতে হবে, কারণ বাতাসে এয়ারে প্রধানত করোনা ভাইরাস থাকে। মোটামুটি ভাবে করোনা আক্রান্ত কোনো ব্যক্তির দেহ থেকে যখন করোনা ভাইরাস নির্গত হয় তখন 3 ঘন্টা সেটা এয়ারে ভেসে বেড়ায়। ওকে, সুতরাং আমরা যখন সেই এয়ার যখন আমরা ইনহেল করব তখন ফ্রেশ আমাদের শরীরে কিন্তু করোনা ভাইরাস ঢুকে যাবে, এবং ঢুকে যাওয়ার পরে তারপরে করোনা ভাইরাস কি কাজ করবে সেটাই প্রধানত প্যাথোফিজিওলজি, এবং এটাই আমি প্রধানত আলোচনা করব যে এর ফলে কিভাবে আমাদের রেসপিরেটরি ট্রাবল হয়, যেটাকে বলা হয় হাইপোক্সেমিয়া। সুতরাং করোনা ভাইরাসের ইনফেকশন বা হাইপোক্সেমিয়া এবং ফিভার অ্যাকচুয়ালি কিভাবে হয় বা জ্বর কিভাবে হয় সেটাই প্রধানত আমরা এবার দেখব। ওকে, তাহলে আমরা যদি রেসপিরেটরি সিস্টেম দেখি, প্রধানত লাংসে যেহেতু অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম রিসেপ্টর 2 থাকে এবং নাক মুখ দিয়ে যেহেতু করোনা ভাইরাস আমাদের শরীরে ঢুকে যাচ্ছে, তাহলে কি হবে, তো আমি যদি রেসপিরেটরি সিস্টেমের একটি ডায়াগ্রাম এক্ষেত্রে আঁকার চেষ্টা করি, ধরা যাক এটি হলো ট্রাকিয়া এবং এগুলো ব্রঙ্কাস ইত্যাদি এই সমস্ত স্ট্রাকচার আছে। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ফিগার অফ আওয়ার লাংস। ওকে, তাহলে কি হয়, আমরা নিঃশ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে আমরা যদি করোনা ভাইরাসকে আমরা যদি ইনহেল করি, তাহলে করোনা ভাইরাস বাতাস থেকে কোথায় চলে এলো, আমাদের লাংসে চলে এলো, এবং লাংসে অ্যাকচুয়ালি অ্যালভিওলাইতে করোনা ভাইরাস আশ্রয় নেয়। এরপরেই কিন্তু করোনা ভাইরাসের কাজ শুরু হয়। ওকে, সুতরাং লাংসের অ্যালভিওলাইতে যখন করোনা ভাইরাস চলে আসে তারপরেই কিন্তু করোনা ভাইরাসের অ্যাকশন শুরু হয়। আমরা যদি এই অংশটাকে একটু বড় করে দেখি তাহলে কি দেখব, তাহলে আমরা দেখব যে এটা হলো অ্যাকচুয়ালি দিস ইজ দ্য স্ট্রাকচার অফ আওয়ার অ্যালভিওলাই। সুতরাং এই যে গঠনটা এটাকে আমরা বলবো অ্যালভিওলাই। তো অ্যালভিওলাই কি হয়, গ্যাসাস এক্সচেঞ্জ ঘটে এবং অ্যালভিওলাইয়ের সঙ্গে এইরকম ভাবে রক্তবাহ যুক্ত থাকে বা আমাদের ব্লাড ভেসেলস যুক্ত থাকে। ওকে, সুতরাং অ্যালভিওলাই থেকে অক্সিজেন এই রক্তবাহতে আসে এবং তার সঙ্গে সঙ্গে রক্তবাহ থেকে কার্বন ডাইঅক্সাইড অ্যালভিওলাইতে আসে এবং সেই অ্যালভিওলাই থেকে নাসারন্ধ্র দিয়ে CO2 বেরিয়ে যায়। ওকে, অর্থাৎ আমরা যখন অক্সিজেন যখন নিই তখন সেটা অ্যালভিওলাই হয়ে এই ব্লাড ভেসেলস বা রক্তবাহতে চলে আসে, এবং রক্তবাহে যে কার্বন ডাইঅক্সাইড ছিল সেটা অ্যালভিওলাই হয়ে নাসারন্ধ্র দিয়ে আমাদের দেহের বাইরে চলে আসে। এটা হলো অ্যালভিওলাইয়ের নরমাল ফাংশন। কিন্তু অ্যালভিওলাইতে প্রধানত 2 রকমের কোষ থাকে। অ্যাকচুয়ালি অ্যালভিওলাইতে 2 রকমের কোষ থাকে। একটি কোষ হলো টাইপ 1 নিউমোসাইট। তাহলে এক্ষেত্রে 2 রকমের কোষ থাকবে। সো দিস ইজ নোন অ্যাজ টাইপ 1 নিউমোসাইট। টাইপ 1 নিউমোসাইট। অ্যালভিওলাইয়ে এই যে কোষটা থাকবে একে বলবো টাইপ 1 নিউমোসাইট, এবং অ্যালভিওলাইতে আরেক রকমের কোষ থাকে তাকে বলা হয় টাইপ 2 নিউমোসাইট। সো এক্ষেত্রে আরেক রকমের কোষ থাকবে, একে বলা হবে টাইপ 2
নিউমোসাইট। এবং অ্যাকচুয়ালি করোনা ভাইরাস এই টাইপ 2 নিউমোসাইটকে কিন্তু ড্যামেজ করে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সুতরাং করোনা ভাইরাস কিন্তু টাইপ 1 কোষকে বা অ্যালভিওলাই টাইপ 1 কোষকে কিন্তু আক্রমণ করে না। অ্যাকচুয়ালি করোনা ভাইরাস অ্যালভিওলাই টাইপ 2 কোষকে আক্রমণ করে এবং টাইপ 2 কোষকে ধ্বংস করে দেয়। এবং সেই ধ্বংস করে দেওয়ার ফলে কি ঘটনা ঘটে সেটা আমরা এবার দেখব। তাহলে করোনা ভাইরাস অ্যাকচুয়ালি টাইপ 2 কোষের এসি রিসেপ্টর বা অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম রিসেপ্টর 2 এর সঙ্গে যুক্ত হয়। তো আমরা যদি ডায়াগ্রাম দেখি তাহলে টোটাল বিষয়টা আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ধরে যাক এটি হলো একটি টাইপ 2 নিউমোসাইট কোষ। সুতরাং এক্ষেত্রে টাইপ 2 নিউমোসাইট কোষে অ্যালভিওলাই থাকবে এবং এগুলো হলো তার রিসেপ্টর, রাইট? তাহলে এই যে রিসেপ্টর, এটা হলো অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম রিসেপ্টর 2। তো এই অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম রিসেপ্টর 2 এর সঙ্গে করোনা ভাইরাস এর স্পাইক প্রোটিন অ্যাকচুয়ালি যুক্ত হবে। সুতরাং স্পাইক প্রোটিনের যে H1 পোরশন প্রথমেই এখানে যুক্ত হবে এবং যুক্ত হওয়ার ফলে এবার কি হয়, এবারে এর যে জেনেটিক ম্যাটেরিয়াল বা আরএনএ তখন এই টাইপ 2 কোষের মধ্যে ঢুকে যাবে। সুতরাং এক্ষেত্রে আরএনএ অ্যালভিওলাই কোষের মধ্যে ঢুকে যাবে, অর্থাৎ সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ বা করোনা ভাইরাসের আরএনএ এক্ষেত্রে এই টাইপ 2 কোষের মধ্যে ঢুকে যাবে। এবং এই টাইপ 2 কোষের মধ্যে নিশ্চয়ই রাইবোসোম থাকবে। সুতরাং রাইবোসোমে প্রচুর পরিমাণে প্রোটিন তৈরি হবে বা ডিফারেন্ট টাইপের প্রোটিন তৈরি হবে এবং এই প্রোটিনগুলোকে আমরা বলবো পলিপ্রোটিন। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ডিফারেন্ট টাইপের প্রোটিন তৈরি হচ্ছে, অর্থাৎ করোনা ভাইরাসের যে সমস্ত প্রোটিনগুলোর কথা বলছিলাম যে বিভিন্ন রকমের প্রোটিন থাকে। সুতরাং এই যে ডিফারেন্ট টাইপের প্রোটিন তৈরি হচ্ছে টাইপ 2 কোষের মধ্যে, তো এই প্রোটিনগুলোকে আমরা বলবো পলিপ্রোটিন। তো এই পলিপ্রোটিন অ্যাকচুয়ালি করোনা ভাইরাসের বিভিন্ন স্ট্রাকচার বা গঠন তৈরি করতে সাহায্য করে। যে সমস্ত গ্লাইকোপ্রোটিন গুলো আমরা এক্ষেত্রে আমরা আলোচনা করছিলাম, তো এই সমস্ত গ্লাইকোপ্রোটিন গুলো তৈরি করতে প্রধানত পলিপ্রোটিন সাহায্য করে। ওকে, এবং শুধুমাত্র এটাই নয়, এই টাইপ 2 কোষের মধ্যে অ্যাকচুয়ালি এই যে সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ আছে এবং এই সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ এবার প্রচুর পরিমাণে সংখ্যা বৃদ্ধি করে, অর্থাৎ অসংখ্য সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ তৈরি করবে। ওকে, তাহলে অসংখ্য সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ তৈরি করবে এবং এক্ষেত্রে যে এনজাইম বা যে উৎসেচক সাহায্য করবে তাকে আমরা বলবো আরএনএ ডিপেন্ডেন্ট। সো দিস ইজ কল্ড আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। ওকে, সুতরাং এই আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ অ্যাকচুয়ালি কি করে, এই টাইপ 2 কোষের মধ্যে এই সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ এর প্রচুর পরিমাণে সংখ্যা বৃদ্ধি করে। এবার কি হয়, এবারে এই পলিপ্রোটিন এবং অসংখ্য সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যেটা তৈরি করবে সেটা হলো অসংখ্য ভাইরাস পার্টিকেল। ওকে, সো দিস উইল প্রডিউস মেনি ভাইরাস পার্টিকেল। তাহলে এই যে ভাইরাস পার্টিকেল অসংখ্য তৈরি হলো টাইপ 2 কোষের মধ্যে, এবার এই ভাইরাস পার্টিকেল গুলো এই টাইপ 2 কোষ থেকে বেরিয়ে চলে আসবে এবং তার ফলে কি হবে, টাইপ 2 কোষ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আরএনএ আছে, তাহলে এক্ষেত্রে এই করোনা ভাইরাস এবার টাইপ 2 কোষ থেকে বেরিয়ে আসবে এবং টাইপ 2 কোষ তাহলে কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এবং যদি টাইপ 2 কোষ ধ্বংস হয়ে যায় তাহলে এক্ষেত্রে যে অ্যালভিওলাই আছে এই অ্যালভিওলাই এবার কোলাপসড হয়ে যাবে, মানে চুপসে যাবে এবং তার ফলে সঠিকভাবে গ্যাসাস এক্সচেঞ্জ ঘটবে না। ওকে, এবং তার ফলে আমাদের শ্বাসকষ্ট শুরু হবে। এই বিষয়টা আরেকটু আমি ডিটেলসে যাব, তাহলে টোটাল বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং যখন এক্ষেত্রে করোনা ভাইরাস যখন টাইপ 2 এপিথেলিয়াল কোষ থেকে বেরিয়ে এসে এবার এটা লাংসের একটি স্পেশাল টাইপের কোষকে আক্রমণ করে, তাকে আমরা বলবো ম্যাক্রোফাজ। সো দিস উইল অ্যাটাক দিস ম্যাক্রোফাজ। এবং ম্যাক্রোফাজ কি, হোয়াট ইজ ম্যাক্রোফাজ? অ্যাকচুয়ালি আমাদের ডিফারেন্ট অর্গানে কিন্তু ম্যাক্রোফাজ থাকে, যেমন লাংসে ম্যাক্রোফাজ থাকে। সুতরাং লাংস ম্যাক্রোফাজে করোনা ভাইরাস আক্রমণ করে। এছাড়া কিডনিতে থাকে, আমাদের ব্রেনে থাকে। এই ম্যাক্রোফাজের এরা হলো ফ্যাগোসাইটিক কোষ, অর্থাৎ এরা প্রধানত ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে। অর্থাৎ শরীরের যদি কোনো মাইক্রোবস ঢোকে বা জীবাণু ঢোকে তখন ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে এরা সেই জীবাণুগুলোকে খেয়ে নেয়। সুতরাং করোনা ভাইরাস কি করবে, লাংসের এই ম্যাক্রোফাজ কোষকে আক্রমণ করবে এবং তার ফলে লাংসের ম্যাক্রোফাজ কোষ থেকে অ্যাকচুয়ালি কিছু সাইটোকাইন নির্গত হবে। তাহলে এক্ষেত্রে কিছু সাইটোকাইন নির্গত হবে এবং
প্রধানত 3 রকমের সাইটোকাইন নির্গত হয়, একটি ইন্টারলিউকিন 1, একটি ইন্টারলিউকিন 6 এবং আরো একটি হলো টিউমার নেক্রোসিস ফ্যাক্টর। ওকে, এবং এই ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6 এবং টিউমার নেক্রোটিক ফ্যাক্টর এরা কিন্তু আমাদের প্রচন্ড শরীরে বিভিন্ন রকমের সমস্যা তৈরি করে। সুতরাং কি সমস্যা তৈরি করে আমরা একটু দেখে নেই। তাহলে এই ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6 এবং টিউমার নেক্রোসিস ফ্যাক্টর অ্যাকচুয়ালি এরা আক্রমণ করবে লাংসের অ্যালভিওলাইয়ের সঙ্গে যে ক্যাপিলারি আছে। সুতরাং ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6 এবং টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, তাহলে এরা আক্রমণ করবে কি লাংসের সঙ্গে যে ক্যাপিলারি আছে বা ব্লাড ভেসেলস আছে, সেই ক্যাপিলারি বা ব্লাড ভেসেলস কে এরা আক্রমণ করবে। এবং তার ফলে কি হবে, তার ফলে ক্যাপিলারি বা ব্লাড ভেসেলস এক্ষেত্রে ড্যামেজড হয়ে যাবে। ওকে, সুতরাং ক্যাপিলারি বা ব্লাড ভেসেলস এক্ষেত্রে ড্যামেজড হয়ে যাবে। এবং তাই যদি ড্যামেজড হয়ে যায়, তাহলে এই অ্যালভিওলাই এবং ক্যাপিলারের মধ্যবর্তী স্থানে অসংখ্য ফ্লুইড জমা হবে। তাহলে এক্ষেত্রে কি হবে, অসংখ্য ফ্লুইড বা প্রচুর হিউজ অ্যামাউন্ট অফ ফ্লুইড এক্ষেত্রে অ্যাকুমুলেটেড হবে, কারণ এই ব্লাড ভেসেলস বা রক্তবাহ ড্যামেজড হয়ে গেছে। সুতরাং এই রক্তবাহ থেকে ফ্লুইড অ্যালভিওলাই এবং ক্যাপিলারের মধ্যবর্তী স্থানে জমা হবে এবং তার ফলে সঠিকভাবে গ্যাসাস এক্সচেঞ্জ ঘটবে না। এবং এর সঙ্গে সঙ্গে লাংসের অ্যালভিওলাই কিন্তু এক্ষেত্রে কোলাপসড হয়ে যাবে। ওকে, সুতরাং প্রথমে আমরা যে স্ট্রাকচার দেখেছিলাম এরকম স্ট্রাকচার, এবার কি হবে, লাংসের অ্যালভিওলাইয়ের গঠনও পরিবর্তিত হবে। এবং তাই যদি হয় তাহলে কি হবে, সঠিকভাবে গ্যাসাস এক্সচেঞ্জ ঘটবে না, অর্থাৎ আমরা সঠিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারবো না। So this is actually the reason behind our respiratory trouble. সুতরাং করোনা ভাইরাস আক্রমণ করলে কেন আমাদের শ্বাসকষ্ট হয়? এর কারণ হচ্ছে করোনা ভাইরাস টাইপ 2 ম্যাক্রোফাজ কোষকে আক্রমণ করে এবং যখন সেই কোষকে বিদীর্ণ করে বেরিয়ে আসে তখন এরা লাংসের ম্যাক্রোফাজকে আক্রমণ করে। লাংসের ম্যাক্রোফাজকে আক্রমণ করলে লাংস ম্যাক্রোফাজ থেকে অত্যন্ত টক্সিক 3 রকমের সাইটোকাইন নিঃসৃত হয়, ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6 এবং টিউমার নেক্রোসিস ফ্যাক্টর। Then this interleukin 1, interleukin 6 and tumor necrosis factor actually attack these blood vessels. Okay, যে ব্লাড ভেসেলস বা রক্তবাহের মধ্য দিয়ে গ্যাসেস এক্সচেঞ্জ হয় আমাদের লাংসের অ্যালভিওলাই বা বায়ুথলির সঙ্গে রক্তে। সুতরাং যখন এই ব্লাড ভেসেলস কে অ্যাটাক করে তখন এই ব্লাড ভেসেলস থেকে ফ্লুইড এখানে জমা হয় এবং তার সঙ্গে সঙ্গে অ্যালভিওলাইও কিন্তু কোলাপসড হয়ে যায় এবং তার ফলে অ্যাকচুয়ালি আমাদের শ্বাসকষ্ট শুরু হয়। এবং এর সাথে সাথে যে বিষয়টা বলছিলাম সেটা হলো যে লাংসের অ্যালভিওলাই অ্যাকচুয়ালি কেন কোলাপসড হয়, এই বিষয়টাও কিন্তু আমাদেরকে জানতে হবে। তো দেখো, যদি কোনোভাবে টাইপ 2 নিউমোসাইট কোষ যদি ড্যামেজ হয়ে যায়, সুতরাং আমরা যেটা বলছিলাম যে করোনা ভাইরাস টাইপ 2 নিউমোসাইট কোষকে ড্যামেজ করে এবং তার ফলে লাংসের অ্যালভিওলাইয়ে সারফ্যাক্ট্যান্ট কমে যায়। হোয়াট ইজ সারফ্যাক্ট্যান্ট? অ্যাকচুয়ালি লাংস অ্যালভিওলাইতে একটি ফ্লুইড থাকে যাকে আমরা বলবো সারফ্যাক্ট্যান্ট, যেটা প্রধানত লাংস অ্যালভিওলাইকে প্রসারিত হতে এবং সংকুচিত হতে সাহায্য করে। তাহলে যদি সারফ্যাক্ট্যান্টের পরিমাণ কমে যায় তাহলে প্রসারণ এবং সংকোচন সঠিকভাবে হবে না। তাই যদি হয় তাহলে সারফেস টেনশন বেড়ে যাবে এবং অ্যালভিওলাই কোলাপসড হয়ে যাবে। সুতরাং এক্ষেত্রে অ্যালভিওলাই কোলাপসড হয়ে যাবে এবং এর সাথে সাথে তো ফ্লুইড এই জায়গাটায় জমা হয়েইছে। সুতরাং তার ফলে যে ঘটনাটা ঘটবে সেটা হলো গ্যাসাস এক্সচেঞ্জ ব্যাহত হবে। ওকে, অর্থাৎ অ্যালভিওলাই থেকে যে অক্সিজেন যে ব্লাড ভেসেলসে যাচ্ছে সেটা যেতে পারবে না এবং ব্লাড ভেসেলস থেকে কার্বন ডাই অক্সাইড যে অ্যালভিওলাইতে যাচ্ছে সেটা যেতে পারবে না। এবং যেহেতু অক্সিজেন অ্যালভিওলাই থেকে ব্লাড ভেসেলসে যেতে পারবে না, সেই কারণের জন্য রক্তবাহে প্রধানত পার্সিয়াল অক্সিজেন প্রেসার প্রচুর পরিমাণে কমে যাবে। এবং আমরা যদি অক্সিমিটার যন্ত্রে আমরা দেখি, যদি আমরা দেখি যে অক্সিজেন লেভেল, তাহলে দেখবো যে সেখানে পার্সিয়াল অক্সিজেন প্রেসার বলে একটি মেজারমেন্ট আছে। ওকে, সুতরাং পার্সিয়াল অক্সিজেন প্রেসার এক্ষেত্রে অ্যালভিওলাইতে প্রচুর ব্লাড ভেসেলস অ্যাকচুয়ালি তো রক্তে প্রচুর পরিমাণে কমে যাওয়া মানে কি? কমে যাওয়া মানেই হলো অ্যালভিওলাই কোলাপসড হয়ে গেছে এবং অ্যালভিওলাই এবং ব্লাড ভেসেলস এর মধ্যবর্তী স্থানে ফ্লুইড জমা হয়েছে। সুতরাং করোনা ভাইরাস অত্যন্ত ভয়ঙ্কর ভাবে সেই মানুষকে আক্রমণ করেছে এবং তার ফলে কি হয়েছে, তার শ্বাসকষ্ট শুরু হয়েছে। ওকে, তাহলে গ্যাসাস এক্সচেঞ্জের ক্ষেত্রে কমে যায় এবং এর ফলেই অ্যাকচুয়ালি শ্বাসকষ্ট হয় এবং এটাকেই আমরা বলবো হাইপোক্সেমিয়া। যদি হাইপোক্সেমিয়া হয় তাহলে কি হয়, আমাদের রেসপিরেটরি রেট, অর্থাৎ আমরা প্রচন্ড ভাবে চেষ্টা করব আরো বেশি পরিমাণে অক্সিজেন নিতে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের হার্ট রেটও অনেক বেড়ে যায়। ওকে, এবং এই কারণের জন্য অ্যাকচুয়ালি করোনা ভাইরাস আক্রমণ করলে আমাদের শ্বাসকষ্ট হয়। রাইট, তাহলে আমি আশা করি আমি মোটামুটি ভাবে বোঝাতে পেরেছি যে করোনা ভাইরাস আক্রমণ করলে কেন আমাদের শ্বাসকষ্ট হয়। এর কারণ হচ্ছে দুটো। এক নম্বর হচ্ছে ম্যাক্রোফাজ ইন্টারলিউকিন 1, 6 এবং টিউমার নেক্রোসিস ফ্যাক্টর নিঃসরণ করে বা ড্যামেজড ম্যাক্রোফাজ, যেটা করোনা ভাইরাস আক্রমণ করেছে লাংসের ম্যাক্রোফাজকে এবং তার ফলে
লাংসের অ্যালভিওলাইয়ের সঙ্গে যে রক্তবাহ আছে সেই রক্তবাহ ড্যামেজ হয়ে যায় এবং তার ফলে ফ্লুইড অ্যালভিওলাই এবং রক্তবাহের মধ্যবর্তী স্থানে জমা হয়। এটা যেমন গ্যাসাস এক্সচেঞ্জ বা গ্যাসের পরিবহন যেমন ব্যাহত করে, অর্থাৎ অ্যালভিওলাই থেকে রক্তে যেমন অক্সিজেন সাপ্লাই কমিয়ে দেয়, এবং তার সঙ্গে সঙ্গে টাইপ টু নিউমোসাইট কোষ যেহেতু ড্যামেজ হয়ে গেছে, তার ফলে লাংসের অ্যালভিওলাই এক্ষেত্রে কোলাপসড হয়ে যায়, ওকে, বা লাংসের অ্যালভিওলাই ড্যামেজড হয়ে যায়, এবং সেটাও কিন্তু অ্যালভিওলাই থেকে অক্সিজেন সরবরাহ রক্ততে ব্যাহত করে। রক্ত কোষে কোষে অক্সিজেন নিয়ে যায়, ওকে। সুতরাং রক্তে যদি অক্সিজেন যদি না যায় তাহলে কি হবে? তাহলে আমাদের যে রোগটা হবে সেটাই হলো হাইপোক্সেমিয়া। সুতরাং আমরা চেষ্টা করব অক্সিজেন নিতে, এবং সেই জন্যই আমাদের প্রবল শ্বাসকষ্ট দেখা যায়। So this is actually the reason behind our hypoxemia or the respiratory trouble when we attacked by coronavirus, right? এবার আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো যে করোনা ভাইরাস আক্রমণ করলে কেন আমাদের জ্বর হয়। অ্যাকচুয়ালি ম্যাক্রোফেজ থেকে যে ইন্টারলিউকিন 1 এবং 6 যেটা নিঃসৃত হয়, সুতরাং ইন্টারলিউকিন 1 এবং 6, এই ইন্টারলিউকিন 1 এবং 6 এবার আমাদের ব্রেনে কাজ করে, অর্থাৎ আমাদের মস্তিষ্কে কাজ করে, এবং মস্তিষ্কের একটি পোর্শন হলো হাইপোথ্যালামাস, যেটা প্রধানত কি করে? আমাদের দেহের টেম্পারেচার রেগুলেট করতে সাহায্য করে। সেই জন্য হাইপোথ্যালামাসকে বলা হয় থার্মোস্ট্যাট। সুতরাং এরা হাইপোথ্যালামাসকে অ্যাক্টিভ করে দেবে। সো দিস উইল অ্যাক্টিভেট দ্য হাইপোথ্যালামাস, এবং তার ফলে হাইপোথ্যালামাস থেকে একটি পদার্থ নিঃসৃত হবে, তাকে আমরা বলবো প্রোস্টাগ্ল্যান্ডিন, ওকে। এবং যেহেতু প্রোস্টাগ্ল্যান্ডিনের পরিমাণ বেড়ে যায়, এবং তার ফলে কি হয়? তার ফলে আমাদের বডি টেম্পারেচার বেড়ে যায়, ওকে। সুতরাং এর ফলে আমাদের বডি টেম্পারেচার বেড়ে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে করোনা ভাইরাসের ইনফেকশনের অন্যতম প্রধান যে কারণ সেটা হলো ড্যামেজ অফ দ্য ম্যাক্রোফাজ। কারণ ড্যামেজড ম্যাক্রোফাজ থেকে এই সাইটোকাইনগুলো নিঃসৃত হয়, ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6 এবং টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, যেগুলো অ্যালভিওলাইয়ের যেগুলো কোলাপসে সাহায্য করে বা অ্যালভিওলাইকে কোলাপস করে দেয় বা চুপসে দেয় যেটাকে বলা হয়, এবং অ্যালভিওলাইয়ের সঙ্গে যুক্ত রক্তবাহকে যেটা ড্যামেজ করে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ব্রেনে কাজ করে। হাইপোথ্যালামাস থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন নিঃসরণ করে, এবং এই প্রোস্টাগ্ল্যান্ডিন বডি টেম্পারেচার প্রচুর বাড়িয়ে দেয়, এবং এই বডি টেম্পারেচার বাড়িয়ে দেওয়াকেই আমরা বলবো ফিভার, ওকে। এবং এই কারণের জন্যই অ্যাকচুয়ালি করোনা ভাইরাস আক্রমণ করলে আমাদের জ্বর হয় এবং তার সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট হয়। তাহলে আশা করি আমি বোঝাতে পেরেছি যে করোনা ভাইরাস আক্রমণ করলে অ্যাকচুয়ালি কেন আমাদের শ্বাসকষ্ট হয় এবং তার সঙ্গে সঙ্গে জ্বর হয়, তার পিছনে কি কারণ, এই বিষয়টা আমি আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এক্ষেত্রে এই আলোচনার মধ্য দিয়ে যে বিষয়টা উঠে এলো সেটা হলো বারবার আমাদেরকে সাবান দিয়ে হাত ধুতে হবে এবং তার সঙ্গে সঙ্গে হাত স্যানিটাইজ করতে হবে। এর কারণটা হচ্ছে কি, যে সাবান এবং স্যানিটাইজার এরা করোনা ভাইরাসের এনভেলপকে এরা হচ্ছে ব্রেক করে, ওকে। যেহেতু এনভেলপকে ব্রেক করে, সেই জন্য করোনা ভাইরাস পার্টিকেল এক্ষেত্রে বিনষ্ট হয়। এবং তার সঙ্গে সঙ্গে করোনা ইনফেক্টেড কোনো পার্সন সে যখন স্নিজিং করে অথবা হাঁচি এবং কাশির মধ্য দিয়ে তার যখন ড্রপলেটস যখন এয়ারে চলে আসে, তো সেই এয়ারে মোটামুটি ভাবে 3 ঘন্টা করোনা ভাইরাস সক্রিয় থাকে। সুতরাং এই সময়ের মধ্যে কোনো মানুষ যদি সেটাকে ইনহেল করে তাহলে তার লাংসের মধ্যে সেটা ঢুকে যায় এবং ঢুকে গিয়ে টাইপ 2 এপিথেলিয়াল কোষকে যেমন আক্রমণ করবে তেমন ব্রেনকেও আক্রমণ করে, ওকে। সুতরাং এর হাত থেকে বাঁচার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা সবসময় মাস্ক ব্যবহার করতে হবে এবং নাক এবং মুখ ঢেকে রাখতে হবে। কারণ এয়ারের মধ্যে করোনা ভাইরাস আছে কিনা আমরা বুঝতে পারি না অ্যাকচুয়ালি, যেহেতু এটা ভাইরাস পার্টিকেল বা ভাইরাল পার্টিকেল যেটাকে খালি চোখে দেখা যায় না, এমনকি কম্পাউন্ড মাইক্রোস্কোপেও দেখা যায় না, যাকে দেখার জন্য ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগে। সুতরাং আমাদের চোখে না দেখা অজানা পার্টিকেল বা অত্যন্ত ক্ষতিকর এই করোনা ভাইরাস আমাদের বাতাসে ঘুরে বেড়াচ্ছে। সুতরাং করোনা ভাইরাস যাতে আমাদের শরীরে এন্ট্রি নিতে না পারে সেই জন্য সবসময় আমাদেরকে মাস্ক ব্যবহার করতে হবে এবং করোনা ভাইরাসের এনভেলপকে ভাঙার জন্য সবসময় সাবান দিয়ে হাত ধুতে হবে। তাহলে এই দুটি প্রিকশনস আমাদেরকে অবশ্যই এইরকম সেকেন্ড ওয়েভের সময়, এইরকম ডেঞ্জারাস সময়ে আমাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে। এবং আমি দেখেছি যে ইউটিউবে প্রধানত এই টাইপের ভিডিও বাংলাতে খুব কম আছে এবং সেই জন্যই বাংলাতে এই ভিডিওগুলো করা। এবং এই প্রসঙ্গে আবারও আমি বলে রাখি যে আমি কোনো ডাক্তার নই, অ্যাকচুয়ালি আমি বায়োলজিক্যাল সায়েন্সের টিচার এবং মাইক্রোবায়োলজি তার সঙ্গে সঙ্গে ফিজিওলজি, ইমিউনোলজি এই বিভিন্ন বই পড়ে আমার যেটুকু জ্ঞান হয়েছে আমি সেটুকুই মানুষকে জানানোর চেষ্টা করছি, ওকে। এবং এতে যদি মানুষ ন্যূনতম উপকৃত হয় তাহলে আমি আমার পরিশ্রম সার্থক বলে মনে করব। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।